আমি যখন ছোট ছিলাম তখন আমাকে ঘুম পাড়ানোর সময় বা আবদার করার সময় আমার বাবা, দিদি বা পিসি, কখনো ঠাকুমা আমাকে গল্প শোনাতো। সেই গল্পগুলোর বেশিরভাগই শুরু হতো এরকমভাবে: এক দেশে এক রাজা ছিল, তার এক রানী ছিল। কখনো কখনো রাজপুত্র বা রাজকন্যার কথাও আসতো। হ্যাঁ, আমি জানি ছোটবেলায় আমাদের কম বেশি এভাবেই গল্প পড়ে শোনানো হতো, এবং তারপরে কোথাও গিয়ে সেই গল্পগুলোর সাথে আমাদের একটা আলাদাই সম্পর্ক হয়ে যেত, যে সম্পর্কগুলো যতই বড় হয়ে যায় কিছুতেই সেই সম্পর্কগুলো থেকে বেরিয়ে আসা যায় না। 25 বছর পার করার পরেও আমি ভাবিনি কখনো বড় হয়ে আমি যখন এরকম আবার রূপকথার গল্প পড়বো তখন এই রূপকথার গল্পগুলো আমাকে সেরকমই মজা দেবে বা সেরকমভাবেই আমি গল্পগুলোকে এনজয় করতে পারবো। হ্যাঁ, আজকে আমি এমন একটা বইয়ের ব্যাপারে বলবো যে বইটা সদ্য প্রকাশিত হয়েছে এবং আমি পড়ার পর একটু আপ্লুতই হয়ে গেছিলাম, কারণ কোথাও গিয়ে আমি সেই ছোটবেলার মজাটা ফেরত পাচ্ছিলাম এবং বড় হওয়ার পর যে গল্পগুলো পড়েছি সেগুলোকে একটু আলাদা অ্যাঙ্গেলে বোঝার পর আরও বেশি ভালো লেগেছে। আজকে আমি যে বইটা নিয়ে কথা বলবো সেটা কৌশিক মজুমদারের লেখা হারানো দিনের গল্প। এই বইটিতে রয়েছে শার্ল পেরোর 1697-এ প্রকাশিত হওয়া 11টি গল্পের পাশাপাশি শ্রীমতী জ ম্যারি ল্যাপ্রিস বোমো, যিনিও ওই প্রায় একই সময় লেখাগুলো লিখেছিলেন, এবং মারি কাতলিন ল ইউমেল ডি বোলভিডের গল্প। রূপকথা আদেও শিশু পাঠ্য নয়। বইটা যখন আমি পড়েছি তখন বুঝতে পেরেছি হ্যাঁ, এই কথাটা একদমই এই বইটার সাথে যায়, কারণ ছোটবেলায় আমরা যে বইগুলো পড়ি বা রূপকথার বইগুলো যখন পড়েছিলাম তখন যেভাবে অনুভূত হয়েছিল, এই বইটা পড়ার সময় আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ, রূপকথা যত আমরা পরিণত হতে থাকি, আমাদের মস্তিষ্ক আরো পরিণত হতে থাকে, রূপকথাকে দেখার ভঙ্গি বা রূপকথার গল্পের মধ্যে যে মেসেজগুলো থাকে সেগুলোকে আমরা অনেক বেশি করে এবং সহজভাবে বুঝতে পারি, যেটা হয়তো ছোটবেলায় বোঝা সম্ভব না। কৌশিক মজুমদার লিখিত এই বইটাতে সেরকমই গল্পগুলো পড়ার পরে আমি অনুভব করেছি যে এই গল্পটা তো আমি এরকমভাবে ভেবে দেখি। এখানে বিখ্যাত গল্পও রয়েছে। সিন্ডারেলার গল্প এই বইটার মধ্যে রয়েছে। ওয়াল্ট ডিজনির একটা বিখ্যাত সিনেমা আছে ফ্যান্টাস্টিক বিটস, সেটার যে গল্প সেটিও রয়েছে এখানটায়। এই বইখানিও তাই, একেবারে শুরুর দিকের 14টি রূপকথার আদি ও অকৃত্রিম রূপকে দুই মলাটে ধরা হয়েছে এখানে। সঙ্গে আছে প্রয়োজনীয় টিকা, আর পাতায় পাতায় হিথ রবিনসনের আঁকা অনবদ্য সব ছবি। বাঙালির রূপকথা চর্চায় এমন প্রচেষ্টা এই প্রথম। গল্পগুলোর নাম যদি বলি: ঘুমনগরের রাজকন্যে, বুটপড়া বিড়ালের আজব কিস্সা, ছোট টমথাম, জাদুপরি, টিকিওয়ালা রিকি, সিন্ডারেলা, লাল হুডে ছোট্ট মেয়ে, নীলদাড়ি, তিন বর, গাধার ছাল, শান্ত মেয়ে গ্রিসেলডা, মাধুর্য আর জন্তুর আশ্চর্য কাহিনী, বন্ধু ব্যাং, রাজকুমারী রোজেট। আর পরিশিষ্টের মধ্যে রয়েছে রূপকথা নিয়ে দু চার কথা, সুপার হিথ রবিনসন। বইটা কিরকম লাগলো বা বইটার গল্পগুলো পড়ে আমার কি মনে হলো সেটা বলার আগে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে এই বইটার প্রোডাকশন কোয়ালিটি। যারা দেখছেন এবং বুঝতে পারছেন এটা আলাদা করে টেক্সচারে লেখা এবং গ্লসি। এই ছবিগুলো দেখতে পাচ্ছেন লাইটে রিফ্লেক্ট করছে এবং এই লেখাটা পুরোটাই গ্লসি। বইটা হাতে নেওয়ার পরে আমার যেটা প্রথম মনে হয়েছিল, দারুণ প্রোডাকশন। কারণ বইটা ধরার পরেই আপনার এত সুন্দর লাগবে। বইটা প্রথম পাতা খোলার পর 2 পাতা জুড়ে আপনি যে ইলাস্ট্রেশনটা দেখতে পাচ্ছেন, শুধু প্রথমের পাতা না, শেষের পাতায় আসলেও আপনি দেখতে পারবেন এখানে একই রকম একটা ইলাস্ট্রেশন। মাঝে মধ্যে রয়েছে হিথ রবিনসনের আঁকা এই ছবিগুলো, এবং তারপরে কমলার মধ্যে যে প্রথমে কাজগুলো করা সেগুলো দারুণ লাগছে। বইটাকে খুব যত্ন করে তৈরি করা হয়েছে। এরকম বই কালে ভদ্রেই হাতে পাওয়া যায়। দারুণ একটা বই। মানে আমি প্রোডাকশনের দিক থেকে প্রথমে বলছি, প্রোডাকশন কোয়ালিটি দারুণ, পেজ কোয়ালিটি থেকে শুরু করে সমস্ত কিছু খুব সুন্দর লেগেছে। বইটা আমি পড়েছি এবং এক নাগারে একবারে শেষ করেছি বইটা যখন প্রকাশ পাবে তখন আমি ভাবিনি যে হাতে নিয়ে আমি এত সুন্দর একটা ফিল করবো। অনেক দিন পর লাস্ট একটা বই আমার এরকম ফিল হয়েছিল পত্রভারতীর, অবনীন্দ্রনাথ ঠাকুরের একটা বই। তারপরে এই বইটা হাতে নেওয়ার পর জাস্ট অসাধারণ, দারুণ প্রোডাকশন কোয়ালিটি। এই ব্লার্বের প্রথম লাইন নিয়ে বলি, যেটা লেখা রূপকথা আদেও শিশু পাঠ্য নয়। বইটা পড়ার পর সত্যি বলছি আমি এটা অনুভূত করেছি, কারণ এই বইটা পড়ার সময় আমি বুঝতে পেরেছি এই গল্পগুলোকে হয়তো আজ থেকে 10-15 বছরের আগের আকাশ যদি পড়তো তাহলে সে যেগুলো বুঝতে পারতো, এই বইটা পড়ার পর বা এই বয়সে সেই বইটা পড়ার সময় আকাশের অনুভূতি একদম আলাদা। কারণ সত্যি শিশু পাঠ্য নয়। সব গল্প শিশুরা পাঠ করলেও সেটা অনুধাবন করতে পারবে না যেটা গল্পে লেখক বা লেখিকা বোঝাতে চেয়েছেন। এবং এই বইতে বেশিরভাগ গল্পের শেষে রয়েছে নীতিকথা এবং টিকা। এই নীতিকথাগুলো খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়, কারণ যারা বাচ্চারা এই বইটা যখন পড়বে তখন এই নীতিকথা থেকেই তারা বুঝতে পারবে গল্পের মাধ্যমে কি বোঝাতে চাওয়া হয়েছে বা গল্পগুলো আমাদের কোন মেসেজটা দিচ্ছে। টিকাগুলো এখানে ইম্পর্টেন্ট কেন? অনেক টিকা এরকম রয়েছে যেগুলো পড়ার পর সত্যি আমি
কিছুটা হলেও এনরিচ হয়েছি, যেটা আমি জানতাম না। শার্ল পেরোর নামে অনেক কাহিনী পরে অ্যাড করা হয়েছিল, যেগুলো আদৌ শার্ল পেরোর লেখা না। এখানে টিকা থেকেই আমি জানতে পেরেছি যে ওটাকে ভুলবশত কোনো জায়গায় অ্যাড করা হয়ে যায় কোনো গল্পকে, এবং তারপর থেকে প্রথা বই সেটা শার্ল পেরোর নামেই চলছে। এখানে টিকার মধ্যে সেগুলো লেখা আছে, এবং টিকায় আরও কোথায় প্রথম প্রকাশিত হয়েছিল, তারপরে কীভাবে বিবর্তন হয়েছে, বা যেটা বলছিলাম ফ্যান্টাস্টিক বিটসের যে গল্পটা রয়েছে সেটা কিভাবে প্রথমে বড় উপন্যাস ছিল, সেখান থেকে আস্তে আস্তে ছোট হয়েছে এবং বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে, সেই সমস্ত কিছু রয়েছে টিকার মধ্যে। তো এখানে টিকাগুলো খুব ইম্পর্টেন্ট। পড়ার পর আপনি যখন নীতিকথাগুলো পড়বেন, তারপর যখন আপনি টিকাগুলো পড়বেন, আপনি অবশ্যই এনরিচ হবেন। আর হ্যাঁ, রূপকথার গল্প, একদম বেসিক রূপকথার গল্প, রাজা রানী, রাজকন্যা, রাজপুত্র, জন্তু, দানব, এরকম সব রূপকথা নিয়ে এই বইটা তৈরি। তবে বইটা পড়ার সময় আমি একটা আলাদা জিনিস ফিল করেছি, মানে আমি খুব কানেক্ট হয়ে গেছিলাম বইটার সাথে, যেটা খুব কম বইয়ের সাথে হয়। হতে পারে এত বড় বয়সে এসে আবার রূপকথা পড়ছি বলে, আবার এটাও হতে পারে খুব সুন্দর করে এখানে অনুবাদগুলো করা হয়েছে। পড়ার সময় আপনার একদমই মনে হবে না যে আপনি অন্য কিছু একদম অনুবাদ থেকে ডিরেক্টলি পড়ছেন, যেটা পড়তে একটু খাপছাড়া মনে হবে। রূপকথা শুধু রূপকথা না, রূপকথার মধ্যে বর্ণবৈষম্যতা ফুটে ওঠে, কখনো যৌনতা ফুটে ওঠে, কখনো হিংসা, সমস্ত কিছুই ফুটে ওঠে। এবং প্রত্যেকটা গল্প পড়ার পর আপনি বুঝতে পারেন কোন কোন গল্পে কি কি বোঝানোর চেষ্টা করা হয়েছে, যেগুলো পড়ার সময় আপনি অনুভব করবেন। এবং পড়ার সময় আপনার মনে একটা সবসময় ভাব থাকবে যে কি হয়। আর এই কি হয় ভাবটার জন্যই বইটা টানা আমি একটানা পড়ে শেষ করেছি। জানি না কোথায় দিয়ে কিভাবে বইটা আমার হঠাৎ করে শেষ হয়ে যায়। একদম ছোট বইও না, প্রায় 200 পাতার একটা বই, এবং সাইজটা অনেকটা বড়, অন্য বইয়ের থেকে অনেকটা বড় সাইজ। খুব আনএক্সপেক্টেড ওয়েতে, আমার একদমই ভাবনা চিন্তা ছিল না যে একদিনের মধ্যেই আমি হয়তো বইটা শেষ করে দেবো, বাট পেরেছি। আর একটা কথা, বইটা পড়ার আগে আমি সত্যি এটা ভাবিনি যে একটা রূপকথার বই কি করে বাচ্চা থেকে বুড়ো সবাই পড়তে পারে। কিন্তু এই বইতে টিকাগুলো পড়ার পর আমি বুঝতে পেরেছি এই বইটা যদি বাচ্চারা টিকাগুলো নাও পড়ে, শুধু গল্প আর নীতিকথা পড়ে, তাহলে বাচ্চাদের জন্য পারফেক্ট একটা বই। কিন্তু যারা একটু আগ্রহী পাঠক, যারা জানতে চায় গল্পগুলোর উৎপত্তি কোথায়, বা প্রথম কোথায় ছাপা হয়েছিল, কিভাবে গল্পগুলোর বিবর্তন হয়েছে, বা কোথা থেকে কি হয়েছে, তাদের জন্য টিকাগুলো খুব দরকারি একটা জিনিস। এবং টিকাগুলো পড়লে অবশ্যই কিছুটা হলেও আপনি এনরিচ হবেন। এবং বিশ্বের প্রথম দিকের যে গল্পগুলো আছে, 1697, মানে বুঝতে পারছেন কত বছর আগেকার, সেই গল্পগুলো এখানে রয়েছে। সেরকম প্রথম দিকের 14টা গল্প এবং রূপকথার বলা যেতে পারে যেখানে উৎপত্তি, সেখান থেকেই নিয়ে বইটা খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। শুধু লেখার দিক থেকে না, প্রোডাকশন ওয়াইজও খুব সুন্দর। যারা পড়তে চান, যারা এরকম গল্প পড়তে ভালোবাসেন, যারা ভাবছিলেন এই বইটা নেবেন কি নেবেন না, আমি বলবো পড়ে দেখুন। আমার তো দারুণ লেগেছে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে এই বইটা। বুক ফার্ম থেকে প্রকাশিত, 380 টাকা মুদ্রিত মূল্য এই বইটা। এবং আমার কাছে একটা স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে এই বইটা সাইন করা প্রথম কপি, মানে কৌশিকদার সাইন করা প্রথম কপি আমার কাছে এই বইটা। সো এটা একটু ফ্লেক্সের ব্যাপার, একটু ভালো লাগছে। আমি রিকমেন্ড করবো এই বইটা পড়ার জন্য। যারা এরকম বই পড়তে আগ্রহী, অবশ্যই পড়ে দেখবেন এই বইটা। আজকের মতো এটুখানি, কি দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, বই পড়বেন।